জনগণের স্বার্থে ওয়াশিংটনের সঙ্গে আলোচনায় বসছে তেহরান, জানালেন পেজেশকিয়ান। ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে ইসরায়েল, খবর গণমাধ্যমে। 18 মাস পর গাজায় প্রবেশ করল মিশরে আটককৃত 12 ফিলিস্তিনির প্রথম বাস। বন্দিদশার ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা, মাত্র 5 জন মুমূর্ষু রোগীকে কায়রোতে যাওয়ার অনুমতি। ট্রাম্পকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করে ইউক্রেনের জ্বালানি স্থাপনায় ভয়াবহ হামলা, রাশিয়ার 3 জন নিহত, আহত 15। বিদ্যুৎ না থাকায় তীব্র শীতে চরম দুর্ভোগে লাখো মানুষ। লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গুলিতে নিহত। পরিকল্পিত হত্যাকাণ্ড ধারণা রাজনৈতিক উপদেষ্টার, মন্তব্য করেনি লিবিয়া সরকার। এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির খবরে চাঙ্গা ভারতের শেয়ার বাজার ও রপ্তানি খাত। বেড়েছে রুপির মান, শুল্ক কমায় আস্থা ফিরবে বিনিয়োগে, বলছেন বিশ্লেষকরা। প্রায় 18 মাস পর গাজায় প্রবেশ করেছে মিশরে আটকা পড়া ফিলিস্তিনিদের প্রথম বাস। নিজ ভূমিতে ফিরে বন্দিদশার ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন ফিলিস্তিনিরা। রাফা সীমান্ত খুলে দেওয়ার পর মাত্র 5 জন মুমূর্ষু রোগীকে মিশরে যাওয়ার অনুমতি দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। উপত্যকাটিতে দ্রুত ও বৃহৎ পরিসরে ত্রাণ প্রবেশ নিশ্চিত করার আহ্বান জানান জাতিসংঘ মহাসচিব। গাজা সিটির তুফাহ শহরে ইসরায়েলি বাহিনীর গুলিতে এক ফিলিস্তিনি নিহত হয়েছেন। একই সঙ্গে পশ্চিম তীরের দখলদারদের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। গেল বছর যুদ্ধবিরতির আওতায় রাফা ক্রসিং খুলে দেওয়ার পর হাতে গোনা কয়েকজনের সঙ্গে গাজায় ফিরেছেন 56 বছর বয়সী হুদা আবু আবেদ। তিনি বলেন, ইসরায়েলি বাহিনী তাকে চোখ বেঁধে হাতকড়া পরিয়ে জিজ্ঞাসাবাদ করেছে। মিশর থেকে গাজায় ফেরার পর পুরো যাত্রাকেই তিনি বর্ণনা করেন ভয়, অপমান আর নিপীড়নের অভিজ্ঞতা হিসেবে। আমি গাজায় ফিরে এসেছি কারণ আমার দেশের গন্ধ, এর বাতাসের চেয়ে প্রশান্তি আর কিছুই খুঁজে পাইনি। 56 বছর ধরে আমি এই মাটিতে গেঁথে আছি। আমি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে পারি, কিন্তু গাজার চেয়ে সুন্দর কিছুই কখনো পাবো না। আমি জানি আমাকে তাঁবুতে থাকতে হবে, জানি পানি আনতে বাইরে যেতে হবে, জানি জীবনের ন্যূনতম নিশ্চয়তা নেই, তবু আমি গাজায় থাকতে চাই। রাফা দিয়ে যাতায়াত এখনো কঠোরভাবে সীমিত করেছে ইসরায়েল। প্রায় 50 জন গাজায় ঢোকার কথা থাকলেও রাত পর্যন্ত মাত্র 3 নারী ও 9 শিশু প্রবেশ করতে পেরেছেন। বাকিরা নিরাপত্তা ছাড়পত্রের অপেক্ষায় আটকে আছেন। অন্যদিকে চিকিৎসার জন্য গাজা ছাড়ার অপেক্ষায় থাকা 50 জনের মধ্যে মাত্র 5 জন রোগী ও 7 জন স্বজন মিশরে যেতে পেরেছেন। জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক কাউন্সিলে বক্তব্য দিয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, গাজা ও অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার রক্ষায় জাতিসংঘ বরাবরই অটল। গাজা ও মিশরের মধ্যে রাফা সীমান্ত আংশিকভাবে পুনরায় খোলার প্রথম দিনেই গুতেরেস মানবিক সহায়তা প্রসঙ্গে জোর দেন। তিনি বলেন, গাজায় দ্রুত ও বৃহৎ পরিসরে ত্রাণ প্রবেশ নিশ্চিত করতে হবে। জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রদূত রিয়াদ মনসুর বলেন, গাজার ভূখণ্ড কোনো জমির টুকরো নয়, এটি ফিলিস্তিনের জনগণের অধিকার। তথাকথিত যুদ্ধবিরতির মধ্যেও সহিংসতা থামেনি। গাজা সিটিতে ও পশ্চিম তীরে জেরিকোতেও ইসরায়েলি অভিযানে বেশ কয়েকজন ফিলিস্তিনি হতাহত হয়েছেন। ইরানের জনগণের স্বার্থ বিবেচনায় রেখেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে পারমাণবিক ইস্যুতে আলোচনায় বসতে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। বৈঠকের খবরের মধ্যে আরব সাগরে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের রণতরীর দিকে আগ্রাসীভাবে যাওয়া ইরানি ড্রোন ধ্বংসের দাবি করেছে মার্কিন প্রতিরক্ষা বাহিনী। অন্যদিকে মার্কিন গণমাধ্যম এক্সিওসের তথ্য মতে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে দখলদার ইসরায়েল। ইরানের অভ্যন্তরীণ বিক্ষোভের রেশ ছড়িয়ে পড়ে তেহরান ওয়াশিংটনের বৈরী সম্পর্কে। গেল কয়েকদিন ধরেই দুপক্ষই একে অপরকে নানা ধরনের হুঁশিয়ারি দিয়ে আসছে। এরই জেরে ইরানের উদ্দেশ্যে বিশাল রণতরী পাঠিয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার আরব সাগরে সেই ইউএসএস আব্রাহাম লিঙ্কন এয়ারক্রাফট ক্যারিয়ারের কাছে আগ্রাসীভাবে যাওয়া ইরানি ড্রোন ধ্বংসের দাবি করেছে যুক্তরাষ্ট্র। ইউএস সেন্ট্রাল কমান্ডের ক্যাপ্টেন টিম হকিন্স দাবি করেন, যুদ্ধজাহাজ থেকে প্রায় 500 মাইল দূরে ড্রোনটির কারণে কোনো মার্কিন সরঞ্জাম বা কর্মী আহত হয়নি। যুদ্ধের সম্ভাবনার মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায়সঙ্গত ও সমতার ভিত্তিতে পরমাণু চুক্তি নিয়ে আলোচনার জন্য পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, জাতীয় স্বার্থকে আমলে নিয়ে এই ধরনের আলোচনায় অংশ নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে বলেন, পরমাণু চুক্তি নিয়ে আলোচনায় বসতে রাজি না হলে তেহরানের জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে।
হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিট জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার সূচনা এ সপ্তাহেই হতে পারে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে আগামী শুক্রবার ইস্তাম্বুলে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ ও ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সাক্ষাৎ করবেন। এদিকে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে বৈঠকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সতর্ক করে বলেন, ইরানের প্রতি বিশ্বাস করা যায় না। এর মধ্যে মার্কিন গণমাধ্যম এক্সিওসের তথ্য মতে ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্রকে চাপ দিচ্ছে দখলদার ইসরায়েল। এজন্য ইসরায়েলি সেনাপ্রধান যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানের সঙ্গে ওয়াশিংটন ডিসিতে বৈঠকও করেছেন। তবে ট্রাম্প এই মুহূর্তে ইরানে হামলা চালাতে চান না বলে জানা গেছে। প্রতিবেদনে আরও জানানো হয়, গেল মাসে ট্রাম্প ইরানে প্রতীকী বা ছোট হামলা চালাতে চেয়েছিলেন, কিন্তু তখন ইসরায়েল ছোট হামলার বিরোধিতা করে, কারণ ওই সময় তাদের বিশ্বাস ছিল শক্তিশালী হামলা না চালালে ইরান সরকার নড়বড়ে হবে না। ইউক্রেনের জ্বালানি স্থাপনায় বছরের সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে রাশিয়া। কিয়েভ, খার্কিভ ও জাপোরিজিয়ায় চালানো এই হামলায় 2 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 15 জন। -20 ডিগ্রি তাপমাত্রার মধ্যেই লাখো মানুষ পড়েছে তীব্র দুর্ভোগে। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, তাপমাত্রা কমার অপেক্ষা করেই এ ধরনের বড় হামলা চালিয়েছে মস্কো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেয়া প্রতিশ্রুতি ভঙ্গ করেছে রাশিয়া বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। তীব্র শীতের রাতে রাশিয়ার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে ওঠে ইউক্রেনের রাজধানী কিয়েভ, খার্কিভ, জাপোরিজিয়া সহ বিভিন্ন শহর। স্থানীয় সময় মঙ্গলবার ইউক্রেনকে লক্ষ্য করে 450টি ড্রোন ও 60টির বেশি ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, সোমবার সকাল থেকে শুরু করে মঙ্গলবার ভোররাত পর্যন্ত দেশটির জ্বালানি অবকাঠামোতে এ যাবৎকালের অন্যতম ভয়াবহ হামলা চালিয়েছে পুতিন বাহিনী। এ ঘটনায় হতাহত হয়েছেন বেশ কয়েকজন। বেশ কয়েকটি আবাসিক ভবনও ক্ষতিগ্রস্ত হয়। -20 ডিগ্রি তাপমাত্রার মধ্যেই রাজধানীতে 1000-এর বেশি ভবনে হিটিং ব্যবস্থা বন্ধ হয়ে যায়। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা জানান, তাপমাত্রা নামার অপেক্ষা করে জ্বালানি ব্যবস্থাকে লক্ষ্যবস্তু করেছে রাশিয়া। আসন্ন রাশিয়া ইউক্রেন যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠকে এমন ভয়াবহ হামলার প্রেক্ষিতে কিয়েভের বর্তমান অবস্থা তুলে ধরা হবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি বলেন, এই হামলা যুক্তরাষ্ট্রের শান্তি প্রচেষ্টাকে উপেক্ষা করার শামিল। মার্কিন প্রেসিডেন্টকে দেয়া 1 সপ্তাহ হামলা বন্ধের প্রতিশ্রুতির 4 দিনের মাথায় প্রতিশ্রুতি ভঙ্গ করেছে মস্কো বলে দাবি করেন জেলেনস্কি। এই বিষয়টি নিয়ে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করব। আমি আশা করি যা ঘটছে সে বিষয়ে আমাদের মিত্ররা নীরব থাকবে না। আমাদের দেশের প্রতিরক্ষা এবং আমাদের জনগণের সুরক্ষায় অব্যাহত সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ন্যাটো মহাসচিব মার্ক রুটে বলেন, রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তি স্বাক্ষর হওয়ার সঙ্গে সঙ্গে ইউক্রেনে মিত্র বাহিনীর উপস্থিতি দেখা যাবে। জেলেনস্কিকে আশ্বাস দিয়ে তিনি বলেন, স্থলবাহিনী, আকাশে বিমান এবং সমুদ্রে নৌ সহায়তা তাৎক্ষণিকভাবে মোতায়েন হবে। বৈশ্বিক নানা চ্যালেঞ্জে ন্যাটোর মনোযোগ বিভক্ত হওয়ার আশঙ্কা নাকচ করে রুটে বলেন, ইউক্রেন ন্যাটোর নিরাপত্তা অগ্রাধিকারের কেন্দ্রে রয়েছে। তবে জেলেনস্কির এমন দাবি অস্বীকার করেছে ক্রেমলিন। মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, জ্বালানি অবকাঠামোর উপর যুদ্ধবিরতির মেয়াদ 1 ফেব্রুয়ারি পর্যন্ত কার্যকর ছিল। সৌদি আরবের সঙ্গে $200 কোটি জ্বালানি বিনিয়োগ চুক্তি করেছে তুরস্ক। চুক্তির আওতায় তুরস্কে বড় পরিসরে সৌর ও বায়ু বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন হবে। এটি তুরস্কের নবায়নযোগ্য জ্বালানি লক্ষ্য পূরণে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প নিয়ে চুক্তি স্বাক্ষর হয়। এর আওতায় সৌদি আরবের কোম্পানিগুলো তুরস্কে মোট 5000 মেগাওয়াট সক্ষমতা সৌর ও বায়ু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করবে। প্রথম ধাপে মধ্য আনাতোলিয়ার সিভাস ও কারামান প্রদেশে 2000 মেগাওয়াট সৌর বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পগুলো সম্পন্ন হলে প্রায় 21 লাখ পরিবারের বিদ্যুৎ চাহিদা পূরণ করা সম্ভব হবে। 2035 সালের মধ্যে সৌর ও বায়ু বিদ্যুতে 1,20,000 মেগাওয়াট স্থাপিত সক্ষমতা অর্জনের লক্ষ্যে এটি একটি বড় পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। লিবিয়ার সাবেক শাসক মুয়াম্মার গাদ্দাফির ছেলে সাইফ আল ইসলাম গাদ্দাফি নিহত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির পশ্চিমাঞ্চলীয় শহর জিনতানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন তিনি। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে গেল 1 দশকের বেশি সময় ধরে জিনতানে অবস্থান করছিলেন তিনি। সেখানেই তাঁকে গুলি করে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 53 বছর বয়সে সাইফ আল ইসলামের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন তাঁর রাজনৈতিক উপদেষ্টা আব্দুল্লাহ ওসমান। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনও জানা যায়নি। লিবিয়া সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি। ইরানের সম্ভাব্য সামরিক পদক্ষেপে আপাতত বিরতি দিয়েছে যুক্তরাষ্ট্র, যদিও এটা কোনো স্থায়ী সমাধান নয় বলে মনে করছেন বিশ্লেষকরা।
তাদের দাবি এই সিদ্ধান্তে ওয়াশিংটন কৌশল বদলেছে মাত্র, কিন্তু লক্ষ্য বদলায়নি। এরই মধ্যে পরমাণু ইস্যুতে আলোচনার মাধ্যমে তেহরানের ওপর চাপ বৃদ্ধি ও যুদ্ধের প্রস্তুতি দুটোই বহাল রাখার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল কয়েক সপ্তাহ ধরে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে টান উত্তেজনা বিরাজ করছে। ওয়াশিংটনের বাড়তি সেনা ও রণতরী মোতায়েনের জেরে অনেকেই ধারণা করছিলেন চলতি মাসের শুরুতেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, কিন্তু শেষ মুহূর্তে সেটা হয়নি। পরমাণু ইস্যুতে আলোচনার মাধ্যমে তেহরানের ওপর চাপ বৃদ্ধি ও যুদ্ধের প্রস্তুতি দুটোই বহাল রাখার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে পক্ষে বিপক্ষে বিশ্লেষকরা যুক্তি দেখিয়েছেন। যুক্তরাষ্ট্রকে ইতিবাচকভাবে উপস্থাপন করতে কেউ কেউ বলছেন ওয়াশিংটন সংযম দেখিয়েছে, তারা উত্তেজনা কমাতে চায়, কিন্তু বাস্তবে বিষয়টি এমন কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে। একাংশের দাবি যুক্তরাষ্ট্র আসলে কৌশল বদলেছে, কিন্তু লক্ষ্য বদলায়নি। ইরানের বিরুদ্ধে মার্কিন হামলার পরিকল্পনায় এখনও রয়েছে বলেও মনে করছেন অনেকে। বিশ্লেষকরা বলছেন ইরানে হামলা চালালে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্রদের ওপর তেহরান পাল্টা হামলা চালাতে পারে। মিসাইল প্রতিরক্ষা প্রস্তুতি পুরোপুরি না থাকায় ইসরায়েল ও আঞ্চলিক মিত্রদের সুরক্ষা নিয়ে উদ্বেগ ও বড় যুদ্ধের আশঙ্কা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের ওপর প্রভাব ফেলেছে। পাশাপাশি ঘরোয়া রাজনৈতিক চাপও হামলা থেকে বিরত হওয়ার কারণ বলে মনে করছেন তারা। হামলার ব্যয়ভার লাভের চেয়ে বেশি অনুমেয় হওয়ায় এবং আগের যুদ্ধগুলো থেকে নেওয়া অভিজ্ঞতা তেহরানে হামলার ব্যাপারে যুক্তরাষ্ট্রকে দ্বিতীয়বার ভাবতে বাধ্য করেছে বলেও ধারণা করা হচ্ছে। ইরান বলছে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগের পথ এখনও খোলা আছে। বিশ্লেষকদের ধারণা চাপের কাছে হার মেনে নয়, সময় বাড়ানো এবং পরিস্থিতি জটিল করেই ইরান আলোচনায় যাচ্ছে। তবে এখনও সামরিক অভিযানের বিষয়টি যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় রয়ে গেছে, যেটা ইরানে হামলা ইস্যুতে সাময়িক বিরতি হলেও কোনো সমাধান নয় বলে মনে করছেন অনেকে। এপস্টেইন কাণ্ডে কংগ্রেসের তদন্তে অবশেষে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী হিলারি ক্লিন্টন। কংগ্রেস অবমাননার ভোটের চাপের মুখে পড়েই এ সিদ্ধান্তে রাজি হয়েছেন তারা। একই কাণ্ডে নাম জড়িয়েছে ব্রিটেনের 3 প্রভাবশালী ব্যক্তির। তদন্তে সহযোগিতার জন্য সাবেক প্রিন্স অ্যান্ড্রুর প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে এপস্টেইন কাণ্ডে বিতর্কের মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তার পদত্যাগের দাবি করেছে বিরোধী দল কংগ্রেস। ব্রিটেনের রাজপ্রাসাদ থেকে শুরু করে বিশ্ব রাজনীতি সব জায়গায় উত্তাপ ছড়িয়েছে কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টেইনের নতুন নথি। 30 লাখেরও বেশি পৃষ্ঠার নথিতে নাম এসেছে মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে ব্রিটিশ রাজপরিবারের সদস্যদের। বিতর্কের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও তার স্ত্রী হিলারি। ক্লিন্টন দফতরের কর্মীদের সঙ্গে যোগাযোগ ছিল এপস্টেইন ও তার সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েলের। এপস্টেইনের ব্যক্তিগত জেটের নথিতেও নাম রয়েছে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের। এপস্টেইন সংক্রান্ত দ্বিদলীয় তদন্তে সাক্ষ্য দিতে ক্লিন্টন দম্পতিকে আইনি নোটিশ দেয় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ। তবে নোটিশ প্রত্যাখ্যান করায় তাদের বিরুদ্ধে কংগ্রেস অবমাননার প্রস্তাব আনা হয়। এ চাপের মুখে সাক্ষ্য দিতে রাজি হয়েছেন ক্লিন্টন দম্পতি। একই কাণ্ডে নাম জড়িয়েছেন ব্রিটেনের 3 প্রভাবশালী ব্যক্তি। নথিতে সাবেক প্রিন্স অ্যান্ড্রু, তার সাবেক স্ত্রী সারা ফার্গুসন ও ব্রিটিশ রাজনীতিবিদ পিটার মেন্ডেলসনের নাম এসেছে বহুবার। তদন্তে সহযোগিতার জন্য সাবেক প্রিন্সের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সারা ফার্গুসনের সঙ্গেও এপস্টেইনের ঘনিষ্ঠ সম্পর্কের প্রমাণ মিলেছে। এপস্টেইনকে সংবেদনশীল সরকারি তথ্য দেওয়ার অভিযোগ উঠেছে পিটার মেন্ডেলসনের বিরুদ্ধে। তার লর্ডস উপাধি বাতিলেরও আহ্বান জানান ব্রিটিশ প্রধানমন্ত্রী। এদিকে এপস্টেইন কাণ্ডে বিতর্কের মুখে পড়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। মুম্বাইয়ে এক বিক্ষোভে তার পদত্যাগের দাবি করেছে বিরোধী দল কংগ্রেস। মুম্বাই যুব কংগ্রেসের সভাপতি জিনাত শারমিন বলেন, ভারত সরকারের আন্তর্জাতিক ভাবমূর্তি নষ্ট করেছেন মোদী।